নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি আপনার এক নম্বর শো জবাব চায় বাংলা নিয়ে। আজ যে কথাগুলো বলবো সেই কথাগুলো অপ্রিয় লাগবে, অনেকের অপ্রিয় লাগবে, চিরবির চিরবির করবে। গরম কড়াইতে জল ফেললে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হবে, কিন্তু এই কথাগুলো বলা প্রয়োজন। কারণ আর কতদিন ধরে মিনমিন 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 করে থাকবো আমরা। আজ নৃসিংহ চতুর্দশী, আজ নৃসিংহ চতুর্দশী বা নরসিংহ চতুর্দশীতে নারায়ণ বা বিষ্ণু তার চতুর্থ অবতার রূপে আমরা যাকে দেখি সে কিন্তু ভয়ানক, সে কিন্তু হিংস্র। কিন্তু সাধারণভাবে কৃষ্ণ, জগন্নাথ বা বিষ্ণু তাদেরকে আমরা আপাত শান্ত এক বিগ্রহ হিসেবে দেখতে সচরাচর পছন্দ করি। নৃসিংহ রূপে বা নরসিংহ রূপে যতবার অন্যায়, অবিচার, শয়তানি এই সমস্ত কিছু অনেকটা বেড়ে যায়, তখন তাকে দমন করবার জন্য নৃসিংহের অবতার সামনে আসে। এবং ঠিক সেই জায়গা থেকে আজ নৃসিংহ চতুর্দশীর আগে আমার মনেও প্রশ্ন ছিল যে আমি আপনি যে উদযাপনে মেতে উঠব সেই উদযাপনের অংশ বোধহয় শ্রী জগন্নাথ দেব এবং যারা বিষ্ণু নারায়ণের ভক্ত তারাও মেতে উঠবেন। কিন্তু বাদ সাধল মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পলিটিক্স। এটা বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন পলিটিক্সের জন্য বিরোধীরা বলছেন নত্য সত্য জ্ঞান হারিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না যে তৃণমূল কংগ্রেস কি মারাত্মক ভুল করবে। আরে নির্বাচন আসবে, নির্বাচন যাবে, ভোট আসবে, ভোট যাবে, কেউ সাংসদ হবে, কেউ সাংসদ হবে না, কেউ সাংসদ পদে হেরে যাবে, কেউ জিতে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ড্যামেজটা, মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায়টা করছেন সনাতনী হিন্দুদের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংককে টিকিয়ে রাখতে হিন্দুদের সাথে বাংলায় যে অন্যায়টা করছেন, যুগ যুগান্তর ধরে বোধহয় তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না সনাতনীরা। আজ বলতে বাধ্য হচ্ছি আমি, প্রথমে ভারত সেবাশ্রম সংঘকে আঘাত করা, অপমান করা ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্তদের, তারপর রামকৃষ্ণ মিশন এবং তারপর ইসকন মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে নৃসিংহ চতুর্দশীর ঠিক আগের রাতে জগন্নাথ দেবের মন্দিরে মেচে দেয় ইসকন মন্দিরে পুলিশ ঢুকে গেল। একটা সময় শঙ্করাচার্যের অধিষ্ঠিত মন্দিরে পুলিশ ঢুকে গেছিল। একটা সময় আমরা দেখেছি কি ভয়ানক কাণ্ড এই ভারতবর্ষেই হয়েছে। মন্দির বড় পবিত্র স্থান আমাদের, এবং এই মন্দিরকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। তৃণমূল কংগ্রেস হয়তো ভাবছে আমরা ভোট ব্যাংকে খুশি করতে পেরেছি, কিন্তু বিশ্বাস করুন খবর পাচ্ছি আপনি যাদের ভোট ব্যাংক মনে করেন তারা নিজেদের ভোট ব্যাংক মনে করে না। আপনি যাদের মনে করছেন যে আপনি ডবল ভোটে তাদের ভোটে জিতে আসবেন, তারা মনে করছে না, তারা বিরক্ত হচ্ছে এবং তাদের ইমামদের, পীরজাদাদের, সাধারণ মুসলিম ভোটারদের বক্তব্য শোনাবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আপনি এই তোষণের রাজনীতি করছেন, একদিকে আপনি হিন্দু যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, রামকৃষ্ণ মিশন রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, ইসকন রয়েছে, এই সমস্ত কিছুকে আঘাত করে আপনি যে আঘাতটা একদিকে করছেন, অন্যদিকে আপনার সরকারের অপদার্থতার জন্য 5 লক্ষ সংখ্যালঘু ওবিসি সম্প্রদায়ের মুসলিম ছেলে মেয়ে তারা আজ বিপদে পড়েছে। তাদের ওবিসি সার্টিফিকেটটা পুরোটা বেআইনি জাল। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলতে আবারও আমার বাঁচছে, কিন্তু বলতে হচ্ছে। রাজ্য পুলিশ এমনিতেই কাজ করে না, রাজ্য পুলিশ বিরোধীদের সংবাদ মাধ্যমের পেছনে লেগে থাকে। রাজ্য পুলিশ আবার হয়তো আমাকে ধমকানো চমকানোর জন্য রেডি হবে, কিন্তু আবারও বলছি এই প্রশ্নটা বাংলার মানুষ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসলে, তৃণমূল কংগ্রেস কি আসলে হিন্দু বিরোধী? পশ্চিমবঙ্গে হিন্দু আমি এই কথাটা বলার জন্য কি আমাকে মিনমিন করতে হবে যে না বাবা আমি হিন্দু 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 আমি সনাতনী? নয় বোধহয়। এবং সে কারণেই আজ যে ছবিগুলো আমি দেখাবো, যে বক্তব্যগুলো শোনাবো এবং যে বড় অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসছে, যে অভিযোগগুলো মারাত্মক, এবং যে প্রশ্নটা আমাকে বারবার করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যত সহজে
ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্তদের আক্রমণ করছেন, যত সহজে বলে দিচ্ছেন রামকৃষ্ণ মিশন আসানসোল নাকি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করে, যত সহজে ইসকনকে বলে দিচ্ছেন দিল্লি থেকে নাকি নির্দেশ পেয়ে বিজেপিকে ভোট দেওয়ানোর জন্য কাজ করে, এবং যত সহজে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশকে ঢোকাচ্ছে, ইসকনের জগন্নাথ দেবের মন্দিরে পুলিশকে রেডের জন্য পাঠাচ্ছে, অন্য কোনো ধর্মের অন্য কোনো ধর্মগুরুকে ঠিক এভাবেই আপনারা হেনস্থা করতে পারতেন তো। শুভেন্দু অধিকারী কাল তার বাড়িতে রেড হয়, আমি ভেবেছিলাম রাজনৈতিক একটি সাক্ষাৎকার নেব, কিন্তু শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত কথা বলে ফেললেন আমাকে সাক্ষাৎকার দিতে। ঠিক এই জায়গাতে কাল আমি শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকার নিচ্ছিলাম, এবং সেই সময় শুভেন্দু অধিকারী একটি দাবি করলেন, পরবর্তীকালে আমরা যাচাই করে দেখলাম যে না, সূত্র মোতাবেক দাবিটা ঠিক। শুভেন্দু অধিকারী জগন্নাথ দেবের মন্দিরে রাজ্য পুলিশ ঢুকেছে, সে ঢুকতেই পারে, রাউন্ড মারতে ঢুকতে পারে, নতমস্তকে জগন্নাথ দেবের সামনে দাঁড়ানোর জন্য ঢুকতে পারে, কিন্তু রেড করার জন্য এভাবে উইদাউট এনি নোটিস, ওয়ারেন্ট, কোর্ট অর্ডার, ইসিআই এর পারমিশন ঢোকা যায়? ইসকনের মন্দিরে ঢোকা যায়? নয় বোধ হয়। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একবার শুনবো, এবং তারপর প্রশ্ন ময়ূকের। দেখেনি শুভেন্দু অধিকারী সেই প্রতিক্রিয়া। জানেন, আমি আমার এখানে রেড করার আগে ইসকন মন্দির রেড করেছে, ইসকন মন্দিরে রেড করেছে, ইসকন মন্দিরে গেছে, সেখানে নাকি আমি টাকা লুকিয়ে রেখেছি। হ্যাঁ, কোথাকার ইসকন মন্দিরে? জগন্নাথ দেবের মন্দিরে গেছে, সেখানে নাকি বিজেপি মেছেদা বড় অভিযোগ। আপনি দেখুন, নো সার্চ ওয়ারেন্ট, নো ইসিআই পার্সন, নো ভিডিওগ্রাফি। ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্ন, এই প্রশ্নটার জন্য যদি আমি সাম্প্রদায়িক হয়ে যাই, এই প্রশ্নটার জন্য যদি আমাকে চিঠি পাঠানো হয়, এই প্রশ্নটার জন্য যদি আমি রাজরোষে পড়ে যাই, আই ডোন্ট কেয়ার, অর্থাৎ আমি থোড়াই কেয়ার করি। তার কারণ এই বাংলায় পশ্চিমবঙ্গ তৈরি যে কারণে হয়েছিল, তার বেসিক স্পিরিটটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে নষ্ট করে দেবেন ভোট ব্যাংকের জন্য, সেটা চলবে না। আর ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায় করেন, আসলে ভোট ব্যাংক, বা আমি নির্দিষ্টভাবে বলছি সংখ্যালঘু সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন তো। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ময়ূককে ফোন করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন খুব খারাপ করছেন। আমি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী হিসাবে বলছি দাদা, আমি ভারত সেবাশ্রম সংঘের বেনিফিশিয়ারি হয়ে বলছি দাদা, আমি নামগুলো বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় ধর্মকে টেনে আনেন, আমি নাম বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় একবার সেই সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে গিয়ে জানুন যে আপনারা যে কাজটা করছেন সে কাজটা ঠিক না ভুল। এবং সেখান থেকেই আমার প্রশ্ন, আমার এই মুহূর্তে প্রশ্ন, অন্য ধর্মীয় স্থানে রেড করবে পুলিশ? রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের ডিআইজি, রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, সুপার, প্রত্যেককে এই প্রশ্নটা করছি আমি। অন্য ধর্মীয় স্থানে এত সহজে রেড, এত সহজে ভারী বুট পরে পিস্তল নিয়ে ঢুকে পড়া যায় তো? এত সহজে উইদাউট ওয়ারেন্ট, উইদাউট লাইসেন্স, উইদাউট এনি নোটিস কপি ঢুকে পড়া যায় তো? এই প্রশ্নটা আমার। এবং কেন আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পালঘরে যেভাবে পিটিয়ে সাধুদের মারা হয়েছিল, রাজ্য পুলিশ চুপ করে বসেছিল মহারাষ্ট্রে, তারপর রাজ্য পুলিশ ছেড়ে দিন মুখ্যমন্ত্রীকেই সরে যেতে হয়। পালঘর বানানোর বোধহয় চেষ্টা করছেন বাংলায় একটা ভয়ের বাতাবরণ তৈরি করছেন, যেখানে সাধু সন্ত থেকে শুরু করে সবাই ঠক 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 করে কাঁপে। আর মিনমিনে চ্যানেল তো আছেই, প্রত্যেকটা মিনমিনে চ্যানেল ঘুরিয়ে দেখতে পারেন। তারপরে ময়ূকের জবাব চায় বাংলাতে চলে আসুন 30 সেকেন্ডের মধ্যে। কিন্তু আবারও বলছি চ্যালেঞ্জ করে, মিনমিনে চ্যানেল এই খবর দেখাবে না, দেখানো ছেড়ে দিন। মিনমিনে চ্যানেল জলপাইগুড়িতে যে রামকৃষ্ণ মিশনে আঘাত হানা হয়েছে, আক্রমণ হয়েছে, সেটা বলতে থর করে কাঁপবে। শেখ শাহজাহানের থেকে টাকা পায় কিনা জানি না এই বুদ্ধিজীবীরা, কবিতার মেলা বসানোর জন্য শেখ শাহজাহান বিশিষ্ট কবি, বিশিষ্ট বুদ্ধিজীবী, মমতার প্রিয় মাফিয়া, টাকা পয়সা দেয় কিনা জানি না, কিন্তু শেখ শাহজাহানে এরা আছে, কার্তিক মহারাজে নেই। সুবীরানন্দ মহারাজ আজ রামকৃষ্ণ মিশনের প্রকাশ্যে বলে দিয়েছেন আমরা এরকম কোনো ফতোয়া জারি করি না। ইসকন তাদের মন্দিরে রেড হচ্ছে, আর জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন, এইটা বাংলার দেখা উচিত। আজ যারা বাড়িতে বসে সেকুলার নিজেদেরকে ভাবেন, অবশ্যই ভাবুন, আই স্যালিউট ইউ, আপনি ধর্মনিরপেক্ষ, কিন্তু ধর্মনিরপেক্ষতার মানে এটা নয় যে হিন্দুদেরকে লাগাতার একটা জায়গা তৈরি করে বলে দেওয়া যে না, সমস্ত ধরনের ধর্মনিরপেক্ষতার দায়টা তোমারই ভাই।
রামকৃষ্ণ মিশনে ভাঙচুর হলেও চুপ করে থাকো, একটু বেশি কথা বলে নিলে সাম্প্রদায়িক হয়ে যাবে। রামকৃষ্ণ মিশনের তালা ভেঙে দিলে, রামকৃষ্ণ মিশনে কাটারি নিয়ে ঢুকে পড়লে তুমি একটু বেশি কমিউনাল হয়ে যাবে, একদম কথা বলবে না। আমি একবার রামকৃষ্ণ মিশনের সাধু তিনি কি বলেছিলেন যখন রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি সেখানে আক্রমণ হয়েছে শোনাবো। 18 মে ঠিক 3:30 সময় রাত্রে অনেক লোক ঢুকেছে। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল ওরা, আর বাংলাতেই ওরা কথা বলছিল। সাডেনলি ওরা বাউন্ডারি টপকিয়ে ভিতরে ঢুকেছে। দোতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে। আলটিমেটলি এরা 2 জন সিকিউরিটি, 5 জন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাথে আবার তৃণমূল কংগ্রেস নামক একটি দল, আপনারা চেনেন নিশ্চয়ই, তৃণমূল কংগ্রেস বলে একটি দলের ঘনিষ্ঠতা রয়েছে যারা গ্রেপ্তার হয়েছেন। আপনারা ভাবুন এবং এই প্রশ্নের উত্তরটা আপনারা দিন। এই দেখুন এই ছবিগুলো, এই যে শুভম মাহাতো ধৃত, অমরেশ সিং ধৃত, প্রাক্তন আইসি শুভম, কেজিএফ গ্যাং, এই গ্যাংটা নিজেদের নাম দিয়েছে কেজিএফ। সে কেজিএফ গ্যাং এভাবে জমি মাফিয়াদের হয়ে কাজ করে। এবং এই শুভম দারুণ গর্বিত বাঙালি, তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের একটা বড় ডিপি লাগিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও আমি জানি না এনাকেও এন্ডোর্স করবে কিনা। এই শুভম মাহাতো তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠই বলছে, এখন কর্মী নেতা বলে লজ্জা দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে। আপনারা নিজেদের বয়ান সাজান, ওই আইটি সেল দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন আপনার উত্তরটা। তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ রামকৃষ্ণ মিশনে অ্যাটাক করে কেন বলবো না পালঘর? এই প্রশ্নটা এই মুহূর্তে আমার দ্বিতীয় প্রশ্ন, এবং এই দ্বিতীয় প্রশ্নটা এই মুহূর্তে মিথ্যাচার করে লোক খেপাচ্ছে কে? কারা পালঘর বানানোর চেষ্টা করছে বাংলাকে? কারা সাধু সন্তদেরকে ভয় ভয় লিখে দিয়েছে? কারা ভেবেছে ইসকন মন্দিরে এত সহজে রেড করা যায়? কারা ভেবেছে রামকৃষ্ণ মিশনে এভাবে আক্রমণ চালানো যায়? এত সহজে অন্য ধর্মীয় স্থানে ঢুকে পড়তে পারতেন, এত সহজে অন্য ধর্মীয় স্থানের তালা ভাঙতে পারতেন। আর যদি তালা ভাঙা হতো, আজকে রাজ্য পুলিশের ডিজি এভাবেই চুপ করে বসে থাকতো, সানগ্লাস পরে যেভাবে শেখ শাহজাহানকে খুঁজছিল? না বোধহয়। এবং এখানেই পিকচার অবধি খতম নেই হুই। এবার ব্রেকিংটা দেখার প্রয়োজন আপনাদের। জলপাইগুড়িতে যারা রামকৃষ্ণ মিশনে হামলা করলো তারা গ্রেপ্তার হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ, কিন্তু তারপরে মজার কথা হলো ঠিক এই জায়গাতেই সত্য সেলুকাস বড় বিচিত্র এ রাজ্য এবং তৃণমূল কংগ্রেস আক্রান্ত সন্ন্যাসীদের বিরুদ্ধেই মামলা, নন বেলেবল চার্জেস, জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। এই বাংলাতে রামকৃষ্ণ মিশনের চিনে নিন এদের, এনারা শেখ শাহজাহান নয়, এনারা শিবু হাজরা নয়, এনারা পিঠে বানায়নি। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের ঘটনা, জলপাইগুড়িতে যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেই রামকৃষ্ণ মিশনের ঘটনা, এবং এই ভদ্রলোকেদের চিনে নিন, এরা সর্বত্যাগী সন্ন্যাসী, এবং এই সর্বত্যাগী সন্ন্যাসীদের বিরুদ্ধে নন বেলেবল চার্জেসে এভাবেই মামলা করা যায়। ইমামদেরকে ভাতা দেওয়া যায়, সন্ন্যাসীদের বিরুদ্ধে মামলা করা যায়। বাংলাতে এগুলো সম্ভব, এবং এই নিয়েই আজকে বিতর্ক করব। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে সরাসরি চলে যাব। রয়েছেন এই মুহূর্তে ডক্টর অভ্র সেন, বিজেপি মুখপাত্র, তার পাশেই রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, অন্যদিকে অরিত্র দত্তমণিক অভিনেতা রয়েছেন, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী রয়েছেন। মণিশঙ্কর দা, আমি আপনাকে দিয়ে শুরু করছি, দুটো জিনিস দিয়ে শুরু করছি। এক হচ্ছে শুভেন্দু অধিকারী, যেটা আপনার কমফোর্টেবল পিচ, শুভেন্দু অধিকারী ছেড়ে দিন। তার আগে যে কথাটা বলা হলো, রেড, এত সহজে ইসকনে রেডটা করে দিচ্ছেন, ঢুকে পড়ছেন, রামকৃষ্ণ মিশনে এভাবে তালা ভাঙা হচ্ছে, এটা অন্য ধর্মীয় স্থানে করা যায়? দেখুন, আমি একটা রিকোয়েস্ট করবো, শুধু আমাকে 1 মিনিট, যদি হয় 1 মিনিটই আনইন্টারাপ্টেড বলতে দেবেন। আপনি 80 সেকেন্ড আনইন্টারাপ্টেড বলুন, কিন্তু 80টা তৃণমূল কংগ্রেসের হয়ে মিথ্যা কথা বলবেন না, কংগ্রেসের হয়ে সনাতন বিরোধী কোনো কথা বলবেন না। আমাকে কে বলেছে? আমি আমার কথা বলবো। তৃণমূল কংগ্রেস না, তৃণমূল কংগ্রেস এখন তো শেখ শাহজাহান বেশি, সবাই ডিসটেন্স মেইনটেইন করছে। আমি বলছি যে
যেগুলো আপনি বলছেন শুভেন্দু অধিকারী যেসব কথাগুলো বলছে এগুলো আপনাদের টিভি চ্যানেলে দেখছি, মিডিয়াতে দেখছি, কিন্তু এর কতটা সত্যতা তার সে সম্পর্কে আমার নলেজ নেই। অ্যারেস্ট করা উচিত। না আমার নলেজ নেই। না আমি বলছি তাহলে শুভেন্দু অধিকারীকে প্রথমে অ্যারেস্ট করা উচিত বা কেস করা উচিত, এবং যে মিডিয়া যাদেরকে আপনারা ধমকে চমকে রেখে দেন, মিনমিনে মিডিয়া, সে তাদের ছেড়ে দিন। রিপাবলিক বাংলার অবিলম্বে আপনাদের ওই পুলিশ স্যালিউট করতে করতে যারা শেখ শাহজাহানকে ছেড়ে দেয় তাদের আসা উচিত। আপনি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের সূত্র মোতাবেক খবর, আবারও বলছি, আপনার চ্যানেলে কারো প্রোফাইল পিকচার দেখিয়ে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারেন। আমি হয়তো সেটা পারবো না, অ্যারেস্ট হয়েছে, আমি সেটা পারবো না, অ্যারেস্ট হোক না, আমি বলছি প্রোফাইল পিকচারটা প্রাইভেসি মেইনটেইন করে। না পাবলিক পিকচার দেখেন, আমাকে একটু বলতে দিন, বলুন প্লিজ। আমি বলছি আপনি আগে বলুন যে ইসকনে মানে আপনারা জগন্নাথ মন্দিরও ছাড়ছেন না, জগন্নাথ মন্দিরও যেভাবে পুলিশ ঢুকে পড়ছে। 3 দিন ধরে আলোচনা হচ্ছে, এগুলোকে কিন্তু আমরা কেউ সাপোর্ট করি নিজে। না 3 দিন ধরে হচ্ছে না, আজকে নৃসিংহ চতুর্দশীর ঠিক আগের রাতে এগুলো হচ্ছে, এগুলোকে কেউ আমরা সাপোর্ট করছি না। যেরকম একটা রামকৃষ্ণ মিশন, ইসকন, এদের সম্পর্কে আলোচনা হোক, এই রাত্রিবেলায় বসে এদের সম্পর্কে সমালোচনা হোক, এটা আমরা কেউ সাপোর্ট করছি না। আজকে আমার একটা জিনিস আমার খুব ভালো লাগছে, আমি প্রমিস করছি, এটা আমি অরিত্রকে যাহা বলিব সত্য বলিব বলে অরিত্রকে সাক্ষী রাখলাম, অবরোধটাকে সাক্ষী রাখলাম, দুজনকে। আমি এই মুহূর্তে আজকের শোতে আমি আপনাকে কোনো আক্রমণ করব না। তার কারণ থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নতুন একটা অ্যানালিটিক্যাল ডিসকাশনের জায়গা খুলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আইসোলেট হচ্ছেন, কারণ সত্যি কথা মণিশঙ্কর দা, আপনি নিজেও ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনের হয়তো মানে কোনো বেনিফিশিয়ারি, আমাকে পুরোটা ঠিক কথা বলেছেন, আমাকে পুরোটা বলতে দিন, এটাই প্রবলেম। একটুখানি 1 মিনিট না বলুন প্লিজ, আমার মন দিল জিতে নিয়েছেন আপনি। মমতা ব্যানার্জি, আপনি 2 মিনিট বলুন। মমতা ব্যানার্জি যে বলেছেন সেটা কিন্তু পার্টিকুলার কার্তিক বাবুকে নিয়েই বলেছেন। না রামকৃষ্ণ মিশন আসানসোলকে নিয়ে রামকৃষ্ণ মিশনের আসানসোলকে নিয়ে বলছি তো, কার্তিক বাবুর মতো আরো কিছু বাবু, তাদেরকে নিয়েই কথাগুলো বলেছেন। তারা বাবু কি? আমি বাবু বলতেই পারি, আমার ফ্রিডম অফ স্পিচ আছে। মহারাজ যেখানে মহারাজ, তিনি তার কাছে মহারাজ। প্রবলেমটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আর ইসকনের ক্ষেত্রে আপনাদের ফ্রিডম অফ স্পিচটা তত তাড়াতাড়ি বেড়ে যায়। একটা লোককে মহারাজ না বলতে পারে, না কেউ কারোর উপর কথা বলবে না। আমি একটা জিনিস মণিশঙ্কর দা, শুনুন না বলছি, ধরুন ইসকন মন্দিরের জায়গায় অন্য কোনো, আমি নাম করতে চাই না, আবার নাম করলে 5টা চিঠি এসে যাবে, 10টা আমার বাড়িতে বললাম, যেটা আমি বলছি অন্য মন্দিরে এত সহজে ঢোকা যায় না। আমি বলছি কোন মন্দির, তাহলে কেন ঢুকলো, তাহলে কেন রেড করলো? আমি তো বলছি যে এটা সম্পর্কে জগন্নাথ মন্দিরে যদি ঢোকে এইটা অন্যায়। আমি বলছি এখানে দাঁড়িয়ে, আমি বারবার বলেছি এটা অন্যায় যদি ঢোকে। না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অন্যায়টাকে? সম্বিত পাত্র পুরীর প্রার্থী, পুরীর বিজেপি প্রার্থী, একেবারে ননসেন্সিক্যাল একটা কথা বলেছিলেন, তারপরে ক্ষমা চাইছেন শুধু না 3 দিন উপবাস করতে বলছেন। আমি আসছিলাম যে আপনাদের কে নিয়ে কোই हमें प्यार कर ले झूठा ही सही। আরে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাই বলে দিন না যে আমি ভুল করেছি। ভাই আমি এটা অনেক ভালো কথা বললেন। আমি বলছি সম্বিত পাত্র পুরীতে দাঁড়িয়েছেন লোকসভায়, তিনিই বলেছেন জগন্নাথ দেব হচ্ছে বিজেপি। ভাই বলতে দিন আমাকে। এইবার কথা হচ্ছে এই যে বলছেন যে ভোটের সময় মমতা ব্যানার্জি এই সকল বলছে ভোট ক্যাপচার করার জন্য, যদি এইটা মনে হতো তাহলে ভোটটা শুরু হওয়ার সময় তিনি বলতেন, ভোটটা শেষ হওয়ার সময় বলতেন না। কারণ আমাদের খারাপ লাগছে যে সময় একটা সন্ধ্যা আরতি পূজা আর্চা করার সময়, সেই সময় সাধু বাবারা মহারাজরা আমাদের সঙ্গে টক শোয়ে বসে আছে, কারণ সবাইকে জানানোর জন্যে যে সনাতন হিন্দু ধর্মটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটাকে আনতে হবে। এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই যে আজকের মহারাজরা যারা সনাতন হিন্দু সম্পর্কে কয়েকশো বছর ধরে আন্দোলন করে গেছেন, সন্ন্যাসীরা অনেক আন্দোলন আমরা আনন্দ মঠে পেয়েছি, আজকে সন্ন্যাসীদের আন্দোলন অনেক করে গেছে। মানে রাজনীতির মধ্যে সন্ন্যাসীরা ঢুকেছিলেন? না আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানেন না। বলছি না আমি সেটা বলছি না, আমি বলছি সাধুদের স্বার্থে তারা বিভিন্ন রকম আন্দোলন করে গেছে, মানে হিন্দু ধর্মকে রাখার জন্য। আজকের দিনে হে ভগবান, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানতেন না? আজকের দিনে সাধুরা হয় মনে করেছে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় না গিয়ে আমরা সনাতন হিন্দু ধর্মকে প্রতিষ্ঠার কথা বলতে পারবো না, এক। আর না হলে কোনো রাজনৈতিক দল তাদেরকে কম্পালশন করছে, তোমরা যদি রাজনৈতিক দলের হয়ে কথা না বলো তাহলে তোমাদের অস্তিত্বটা সংকটের মধ্যে পড়বে। যার জন্যই সম্বিত পাত্রের মতো লোকরা বলতে পারছে শুভেন্দু যে কথাগুলো বলছে, শুভেন্দু কতটা সাধু, শুভেন্দু তো সবাই জানে। শুভেন্দু অধিকারী সাধু কথা বলে, শুভেন্দু অধিকারী সাধু সন্ত না, বিরোধী দলের নেতা।
অধিকারী কোন থেকে সাধু হয়ে গেলেন? আপনাকে দেখতে হবে, আপনারা শুভেন্দু অধিকারী জুজু 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 দেখছেন। এইবার লাস্ট কথাটা আমি বলবো, আপনি অনুষ্ঠানটা যেটা শুরু করলেন যে পালঘরে সাধুদের উপর পালঘরের ছায়া, পালঘরের ছায়া বলছেন বাংলায়, পালঘরের ঘটনাটাকে বলছি, পিটিয়ে মারা হয়েছিল, রাজ্য পুলিশ নির্লজ্জের মতন সেটাকে সমর্থন করেছিল, মব লিঞ্চিংটাকে। মুখ্যমন্ত্রীকে চলে যেতে হয়েছে মহারাষ্ট্রে। আপনি কি বলতে চাইছেন পালঘরের মতো এখানে অবস্থা, মানে সিচুয়েশন ক্রিয়েট না করলে এখানে আরো একনাথ শিন্দে আনা যাবে না? বেশ বেশ, খুব ভালো জায়গাতে শেষ করেছেন। এইটা দিয়েই অভ্রর কাছে আমি যাব, কিন্তু তার আগে অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, আজ বাংলায় এসেছিলেন। তিনি বললেন যে এসব টলারেট করব না, বিজেপি আসলে এই ধরনের জিনিস তো হবেই না, কিন্তু এই আশ্রমে পুলিশের ঢুকে যাও এটা আবার কি ধরনের সংস্কৃতি, একবার দেখে নেব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা। ममता बनर्जी की इस टिप्पणी की मैं घोर निंदा करता हूं। भारत सेवाश्रम संघ वो संस्था है जिसके कारण आज पश्चिम बंगाल भारत का हिस्सा है। ममता बनर्जी को शायद मालूम नहीं है, भारत सेवाश्रम संघ के संस्थापक स्वामी प्रणवानंद न होते तो वेस्ट बंगाल आज भारत का हिस्सा नहीं होता, बांग्लादेश का हिस्सा होता। और भारत सेवाश्रम संघ, इस्कॉन, रामकृष्ण मिशन, इस प्रकार की संस्थाओं को बदनाम कर कर वो मुस्लिम वोटर्स को खुश करना चाहती हैं। इन संस्थाओं के रेपुटेशन को हर्ट करने का ममता जी सिर्फ चुनाव जीतने के लिए प्रयास कर रही है। मैं इसकी घोर निंदा करता हूं। और ममता जी ने कहा है कि कुछ समाचार भी है कि पुलिस वहां जा रही है इनके आश्रमों पे। भारतीय जनता पार्टी ऐसी चीज़ों को कतई चलने नहीं देंगी, हम इसका विरोध करेंगे। और मैं बंगाल की जनता को भी अपील करना चाहता हूँ, और वोट बैंक की पॉलिसी के लिए ममता बनर्जी अगर इस प्रकार की रेप्यूटेड संस्थाओं के ऊपर आरोप लगाती है तो बंगाल की जनता ने भी इस पर गंभीरता से सोचना चाहिए। অপারেশন জগন্নাথ দেবের মন্দিরেও পুলিশের রেড, মানে কিছুই বাদ গেল না। শৈব, শাক্ত, বৈষ্ণব, ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, মানে এটার কি কোনো মোডাস অপারেন্ডি আছে? কেন এরমভাবে উনি করছেন জিনিসগুলো? তৃণমূল সমর্থক মনিদা একটা খুব দামি কথা বলেছেন, বাঁধিয়ে রাখার মতো কথা বলেছেন। উনি বলেছেন এগুলো যে ঘটছে একটা প্রাইভেসি মেনটেন করা উচিত। আমরা কেন এগুলো নিয়ে আলোচনা করছি ময়ূকদা? এটা আমি বলবো একদম বাঁধিয়ে রাখার মতো কথা, একদম একদম প্রাইভেসি মেনটেন করা উচিত একদম। আমি আরে না না শুনুন না, পুরো বিষয়টাতে প্রাইভেসি মেনটেন করা উচিত। আর উনি যদি উনি যদি কার্তিক মহারাজকে কার্তিক বাবু বলেন, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা পিসি বলতেই পারি, আশা করি তাতে কোনো খারাপ কিছুই বলবো না। খারাপ কিছু তো বলছি না তো মনিদা, শুনুন না। এবার এই মমতা পিসির রাজত্বে কয়েকদিন আগে এই মমতা পিসি একটা পাবলিক মিটিং থেকে যখন পরিষ্কার ইনফ্লামেটরি স্পিচ দিল হিন্দুদের বিরুদ্ধে, তারপরে ধূপগুড়ির একটা গ্রামে কোন কোন মন্দির ভাঙা হয়েছে ময়ূকদা, এটা নিয়ে কি আমরা আলোচনা করবো নাকি প্রাইভেসি থাকবে? ওখানে শিব মন্দির ভাঙা হয়েছে, ওইখানে মা কালীর মন্দির ভাঙা হয়েছে, ওখানে শনি মন্দির ভাঙা হয়েছে। কিন্তু মনিদার কথায় প্রাইভেসি মেনটেন করতে হবে, ঠিক আছে বলে আমি খুব ভুল করছি, প্রাইভেসি মেনটেন করার কথা ছিল। রামকৃষ্ণ মিশন শিলিগুড়িতে যখন এই কেজিএফ গ্যাং নতুন আমদানি হয়েছে আমাদের রাজ্যে, 200-র উপরে নাকি মেম্বার, আপনারা ভাবুন জমি মাফিয়া, জায়গায় জায়গায় বন্দুক ধরে লোককে পিটিয়ে এরা জমি দখল করে, বাড়িঘর দখল করে। তারা নাচতে নাচতে চলে গেল ওই মমতা পিসির বক্তব্যের পরে কোথায়? রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির প্রাঙ্গণে। ওখানে সন্ন্যাসীদের একদম কপালের এইখানে বন্দুক ঠেকিয়ে তাদের হাত পা বেঁধে তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে ওই প্রাঙ্গণটা তারা দখল করে নিল। আর আমাদের রাজ্য পুলিশ প্রাইভেসি মেনটেন করে কি সুন্দর কাজটা করলো ময়ূকদা। যখন সন্ন্যাসীরা গিয়ে এফআইআর করলেন, তারপরেও ওই গুন্ডা প্রদীপ রায়কে কিন্তু ধরতে পারলো না এবং বেলেবেল সেকশন লাগালো। ঠিক তারপর যখন সন্ন্যাসীরা কমপ্লেন করলেন, তার 1-1.5 ঘন্টা বাদে এই কেজিএফ গ্যাংয়ের প্রণেতা এই প্রদীপ রায় মহাশয় যখন পাল্টা ফায়ার করতে গেলেন, তখন সন্ন্যাসীদের নামে করা হলো নন বেলেবেল সেকশন। মামার বাড়ির আবদারটা দেখুন, মানে যদি সন্ন্যাসীদের কপালের এইখানে কেউ বন্দুক টাকায় তার জন্য নন বেলেবেল সেকশন। আর খুব মজা হচ্ছে একটা জিনিস শুনে, প্রাইভেসি নিয়ে এই তৃণমূল কংগ্রেসের চালিত পুলিশ কি করলো, একজন সন্ন্যাসী তার নামে নন বেলেবেল সেকশন লাগালো ময়ূকদা। সেই সন্ন্যাসী মহাশয় 15 বছর ধরে শিলিগুড়িতে থাকেনি না, উনি প্রয়াগরাজে বাস করেন। আহা
আহা কি করেছে মনিদা, আপনি একটু আইনটা দয়া করে আমাকে বুঝিয়ে দিন। আরেকটা কথা বলি, দাঁড়ান, আপনি তো বলেছেন আমরা বলতে দিন। তারপরে ইসকনের মন্দিরে আপনি বলুন না, ইসকনের মন্দিরে আইন বহির্ভূত ভাবে এই রেড হলো কিভাবে? আইনত কি এটা করা যায়? কিন্তু প্রাইভেসি মেনটেন করে করবে এটা। আদ্যপান্ত হিন্দু বিদ্বেষী এবং সাম্প্রদায়িক তৃণমূল কংগ্রেস এই হিন্দু কমিউনিটির ওপর দিনের পর দিন এইভাবে আক্রমণ করে যাচ্ছে, কিন্তু প্রাইভেসি মেনটেন করতে হবে। এই নিয়ে কথা বলা যাবে না, মুখে আঙ্গুল দিয়ে রাখতে হবে। প্রাইভেসি মেনটেন না করলে তখন তেলের কোনো অবস্থা যাচ্ছে। ধিক্কার জানাই এদেরকে, এরা সনাতনীদের আক্রমণ করছে। এরপরে যা অবস্থা হচ্ছে, ঠিক পালঘরে যেমনি সাধুদেরকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল, আমাদের রাজ্যে গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময় গঙ্গাসাগর মেলায় যাওয়ার সময় ভিন রাজ্যের সাধুদেরকে বিভস্ত করে মারা হয়েছিল। তারপর আজকে আমরা দেখছি কোন জায়গায় চলে গেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধুদের এইখানে বন্দুক ধরে উচ্ছেদ। ধিক্কার জানাই আপনাদের, আপনারা মানুষ নন, আপনারা একটা ক্রিমিনাল সংগঠন। এই যে ঘটনাগুলো ঘটছে, অভ্র যেটা বলছে সেটা হয়তো সঠিকও হতে পারে, আবার সঠিক নাও হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ইনসিডেন্ট ও যেভাবে মানে মেনশন করছে তাতে মনে হচ্ছে ও প্রেজেন্ট ছিল ওখানে গুলিটা দেখানোর সময়, মারার সময়। এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই আরকেএম এর প্রপার্টিটা জবরদখল করে নেওয়া হলো। হাইকোর্টের অর্ডার ছিল মনিদা, হাইকোর্টের অর্ডার না মেনে, তার মানে তৃণমূল পুরোপুরি ইনভলভ। এই কেজিএফ গ্যাংয়ের সঙ্গে তৃণমূল ইনভলভ এবং পুলিশ ইনভলভ। নয়তো হাইকোর্টের অর্ডারকে না মেনে এইটা কি করে করা সম্ভব? কি করে পুলিশ ওই জায়গাটা সিল করলো? আপনি আমাকে আইনি জায়গাটা বুঝিয়ে দিন। আমি আইনের জায়গাটা বুঝিয়ে দিন। এটা তো করা যায় না। আইনত এটা করা যায় না। দুজনকেই আমি থামাচ্ছি, অনুরোধ করছি। অব্র থামা, তো তোমাকেও থামাচ্ছি, মণিশঙ্করদা আপনাকেও থামাচ্ছি। কিন্তু মণিশঙ্করদা, আমি অরিত্র এবং সঞ্জয় শাস্ত্রী মশাইয়ের কাছে যাওয়ার আগে, মণিশঙ্করদা এটা বোধহয় ঠিক নয়। মানে এই অভিযোগটাই যদি কোনো উত্তরপ্রদেশের কোনো সংখ্যালঘু ধর্ম প্রতিষ্ঠানের কোনো ইমাম সাহেব করতেন, আজ কিন্তু গোটা দেশে গণতন্ত্র নেই বলে মিছিল শুরু করে দিতাম। এটা বোধহয় ঠিক না, এটা সেকুলারিজম না, এটা বোধহয় ঠিক নয়। আসারাম বাবুকেও তো গ্রেপ্তারটা তো হতে হয়েছে, কে আসারাম বাবুকে মাথায় তুলে রেখেছে? সেটা নয়। কিন্তু আপনাদের ইন্টারেস্টিং লাগবে, আমি অরিত্রর কাছে আরো শুনে নিন। আপনি যেটা বলছেন এরপরে হয়তো এটার থেকেও ডিনায়াল মোডে চলে যাবেন। আপনারা এই যে সোকল, মানে বলতেও খারাপ লাগে কোনো মানুষকে, দুধেল গাই করেন না আপনারা, বা সংখ্যালঘু ভোট ব্যাংক করেন না? এটা জানেন তো, সংখ্যালঘু মানুষও বিরক্ত হচ্ছে, সংখ্যালঘু মানুষও যারা ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে বিভিন্ন স্কুলে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনে, ইসকনে পড়েছে, বিরক্ত হচ্ছেন। একবার শুনে নিন পীরজাদারা, বাংলার পীরজাদারা ঠিক কি বলছে। ভোটের আগে আমরা যেসব সংলাপগুলো বিভিন্ন রাজনৈতিক দল বা নেতাদের মুখ থেকে শুনে থাকি, কিন্তু ভোটের ঠিক কাছাকাছি এসে যেসব লেকচারগুলো, টোটাল যা করণীয়গুলো রাজনৈতিক নেতারা, আমি ইন জেনারেল বলছি, করে ফেলে। সংখ্যাগুরু বলেন আর সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ যারা, সেটা খায় না, সেটা একেবারে অ্যাকসেপ্ট করে না, একেবারে না, কোশ্চেন কালেও তার অ্যাকসেপ্ট করে না। আমি আমার রাজ্যের মানুষের কাছে, হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করবে তাদের কাছ থেকে আপনারা সরে আসুন। কারণ রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা, ধর্মের প্ল্যাটফর্ম আলাদা। দেশের বড় মুখ্যমন্ত্রী, তিনি মানুষের খাওয়া পড়া, দুঃখ সুখ, সেসব বিষয়ে উনি চিন্তা ভাবনা করবেন। উনি ধর্মগুরুকে নিয়ে হুড়োহুড়ি করছেন কেন? মাঝে লেগে যাচ্ছে, এদিকে রামকৃষ্ণ মিশনে লেগে যাচ্ছে, এই মুসলমানদের পিছনে লেগে যাচ্ছে, এই হিন্দু ভাইদের সব পিছনে লেগে যাচ্ছে, কি বলেন, এই ঠাকুর দেবতাদের পিছনে লেগে যাচ্ছে। হ্যাঁ, এটা লাভ, ওনার একটা খুব ভালো লাভ আছে। উনি থাকবেন কি করে গদিতে? ওনার থাকার তো রাস্তা নেই। এই কাজটা না করলে ওনার লাভ হবে না, উনি গদিতে থাকতে পারবে না। এটা ওনার হ্যাবিট, এটা ওনার কালচার। রাম রহিমকে যেভাবে সম্মান বা শ্রদ্ধা দেখানো উচিত, সেই তুলনায় খুরশেদ আর রহমতকেও শ্রদ্ধা সম্মান দেখানো উচিত। ওই জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম পরিষ্কার বলে দিয়েছে, তুমি তোমার দায়িত্ব কর্তব্য ইসলামিক ল অ্যান্ড অর্ডার অনুযায়ী মেনটেনেন্স করো, পালন করো, তার সঙ্গে তুমি
পাড়া প্রতিবেশী সকল ধর্মকে নিয়ে শ্রদ্ধার সঙ্গে এক জায়গায় এক বৃত্তে বসবাস করো। অনেক অদ্ভুত ব্যাপারটা যেটা তা হলো যাদের জন্য তথাকথিত ভাবা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করছেন তারাও খুব বিরক্ত, তারাও কিন্তু নিজেদের ডিস্টেন্স মেনটেন করছেন। তার কারণ বেসিক জায়গা, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন কোনো নির্দিষ্ট এই তুমি হিন্দু নাও এক থালা খিচুড়ি নাও, এই তুমি কি হিন্দু নাও তুমি হোস্টেলের বেডটা নাও, এইটা করে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেন এটাকে একই দিকে রেখে দিয়ে বাকিদের বলছেন দেখো আমি কিন্তু তোমাদের দিকে। মানে কেন, প্রবলেমটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন? দেখুন, আপনি যে কটা বাইট দেখালেন তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান খুব গুরুত্বপূর্ণ। একজন বললেন যে উনি এসব নিয়ে কেন আলোচনা করছেন, একজন মুখ্যমন্ত্রী তার কাজ হবে মানুষের খাওয়া পড়া জীবন জীবিকা ইত্যাদি নিয়ে তো ভাবা, তিনি কেন ধর্মগুরু পীরজাদা এদের পেছনে পড়েছেন। খুব ইম্পর্ট্যান্ট কথাটা বললেন। আসলে ঠিকই তো, জীবন জীবিকা এসব নিয়ে তো আর করবার কিছু নেই, সেই সব নিয়ে বলার কিছু নেই, সেই সব লাটে উঠে গেছে, সেই জন্য এখন ধর্ম নিয়ে পড়েছে। দেখুন, ধর্ম, পৃথিবীর কোনো ধর্ম আরেকজন ধর্মের প্রতি হিংসা ছড়া এ কথা আমি বিশ্বাস করি না। প্রত্যেক ধর্মের মধ্যেই সহনশীলতার কথা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু ইতিহাসটা পড়ুন না, তাহলেই তিনি জানতে পারবেন। তিনি ভক্তি মুভমেন্টের কথা হয়তো শোনেননি, তিনি আকবরের দ্বীন-ই ইলাহি হয়তো পড়েননি, তিনি সম্রাট অশোকের কথা হয়তো শোনেননি। কোনো ধর্ম, কোনো অ্যাডমিনিস্ট্রেশন কখনোই বলে না যে অপরজনকে মেরে ফেলো, অপরজনকে তার উপর হিংসা ছড়িয়ে দাও। কিন্তু এখন কেন উনি করছেন হঠাৎ করে, তার কারণটা হচ্ছে যে সংখ্যালঘু বলে উনি যে মানুষগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলেন, সেই সংখ্যালঘুরাও বুঝতে পেরে গেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য নয়। এই পুরো জিনিসটাই একটা ভাওতাবাজি। না ওবিসি, আজকে ওবিসি এতজন 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হলো। এনারা যারা রাজনীতি করছেন, এনারা রাজনীতিটা না হিন্দুর জন্য উনি করছেন, না মুসলমানদের জন্য করছেন, না খ্রিস্টানের জন্য করছেন, উনি নিজের জন্য রাজনীতি করছেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনীতি করছেন। এবং হিন্দু, মুসলমান, শিখ, জৈন বিভিন্ন মানুষের ইমোশনাল সেন্টিমেন্টকে ব্যবহার করে চেয়ারে বসে থাকার জন্য এক একবার এই কার্ডগুলোকে প্লে করছেন। সেটা মানুষ এখন বুঝতে পেরে গেছে বলে যে কোনো সচেতন নাগরিক, তিনি যে ধর্মাবলম্বী হন, তিনি এটা সমর্থন করবেন না। আজকে এই যে আপনারা বলার চেষ্টা করছেন যে এই ধর্মীয় সংগঠনগুলির ওপরে কেন আক্রমণ যাচ্ছে, তার কারণটা হচ্ছে অনারেবল চিফ মিনিস্টার বুঝতে পেরে গেছেন যে বড় অঙ্কের হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তারা এই সরকার বা এই দলের বিভিন্ন অনাচার দেখে তারা বিরক্ত হয়েছিল। তারা বিরক্ত হয়েছিলেন যখন নির্দিষ্ট তিথি না মেনে বহুদিন আগে কিংবা বহুদিন পরে দুর্গাপুজোর উদ্বোধন বা দুর্গাপুজোর ভাসান হতে শুরু করলো। তারা বিরক্ত হয়েছিলেন যে একের পর এক যখন একাধিক আমাদের যা ধর্মীয় রিচুয়াল আছে, যা কোড অফ কন্ডাক্ট আছে, শাস্ত্রে যেটা লে ডাউন করা আছে, সেই পলিসিগুলো ভায়োলেট করে শুধুমাত্র ভোট এবং এন্টারটেনমেন্টের জায়গায় রিলিজিয়ানটাকে নামিয়ে নেওয়া হলো। তারা বিরক্ত হয়েছিলেন যখন বিভিন্ন ধর্মকে শুধুমাত্র ভোটের তাস হিসাবে বারবার ব্যবহার করা হয়েছিল। দেখুন, ধর্মটা শুধুমাত্র কিছু বইতে লিখে দেওয়া কিছু প্রিন্সিপাল বা পলিসি নয়, এগুলো মানুষের আচার, ডিসিপ্লিন, জীবনের মধ্যে নিহিত থাকা ধর্ম এবং কর্ম, এই দুটোর একটাও তারা পালন করতে পারছেন না। সেই কারণেই আজকে এই ব্যক্তি আক্রমণে নামছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরে আক্রমণে নামছেন। এর উদ্দেশ্য একটাই, রাজনৈতিক উদ্দেশ্য। মানুষের মধ্যে আজকে রামকৃষ্ণ মিশন বলুন, ইসকন বলুন কিংবা অন্যান্য যাবতীয় যা ধর্মীয় সংগঠন আছে, তাদের ওপর থেকে মানুষের আস্থা সরিয়ে দেওয়া এবং সরিয়ে দিয়ে মানুষকে অসহায় করিয়ে দিয়ে বলা যে দেখো এরা কেউ কিছু পারবে না, একমাত্র আমিই হচ্ছি, যেটা উনি বলেন যে আমি সব কিছু করি, আমি বিচারপতি, আমি মন্দির, আমি মসজিদ, আমি গির্জা, আমি সব কিছু করে দেবো, আই অ্যাম দ্য আলটিমেট, তুমি আমাকে ভোট দাও, আমাকে চেয়ারে রাখো। আজকে খিলাফত মুভমেন্টে কি হয়েছিল? রাজনীতির সাথে ধর্ম কখনো আলাদা হতে পারে না। আরএসএস এর উৎপত্তি, আপনারা যে আরএসএস নিয়ে, এই যে আরএসএস এর কথাটা এই কারণেই বলছি, খুব স্ট্র্যাটেজিক্যালি আপনি দেখবেন যে যখন দেখবেন যে যেদিন থেকে একটা খবরের কাগজে এই ডেটাটা নিয়ে আলোচনা শুরু হলো যে আরএসএস এর সাথে যুক্ত বেশ কিছু স্কুলের সংখ্যা বাংলায় আস্তে আস্তে বাড়ছে এবং বাংলার প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সরকারি স্কুলগুলোর থেকে গ্রামগঞ্জে, বিশেষত যে জায়গাগুলোতে এখন প্রচার চলছে, এই মেদিনীপুর, এই যে মিডল বেঙ্গল, এই মধ্য বাংলায় আরএসএস লিঙ্কড বেশ কিছু স্কুলের সংখ্যাটা বেড়েছে। এবং এই তথ্য রিপোর্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা ওভারটার্ন করলেন এবং কনস্ট্যান্টলি একটা হিন্দু অপোজিশনে চলে গেলেন। এবং ঠিক হিন্দু অপোজিশন না, উনি একটা ইনস্টিটিউশনালাইজ হিন্দু অপোজিশনে চলে গেলেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম কনসিয়াসলি হিন্দু বিরোধিতায় যাচ্ছেন। আপনি ওনাকে বোকা ভাববেন না, আপনি ভাববেন না যে উনি হঠাৎ করে ভুল করে বলে ফেলেছেন। এগুলো ডেলিবারেটলি বলা। উনি জবে থেকে দেখতে পেয়েছেন যে
আরএসএস লিঙ্কড স্কুলের সংখ্যা মধ্য বাংলায় যে যার জন্য এই যে মণিশঙ্করবাবু গুরুত্বপূর্ণ কথা বললেন যে এত জায়গায় 3-4 দফায় ভোট হয়ে গেল, এতদিন এগুলো নিয়ে বলেননি, উত্তরবঙ্গে বলেননি, অন্যান্য জায়গায় বলেননি, এরা কি ইন্ডিয়া জোটের প্রচারে গেছেন, অন্যান্য রাজ্যে গেছেন, সেখানে বলেননি, হঠাৎ এইখানে সেই সংগঠনগুলিকে টার্গেট কেন? কি আছে এই মেদিনীপুর এই এরিয়াগুলোতে কি সমস্যা হয়েছে? সমস্যাটা একটাই, সেখানে একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বা প্রাতিষ্ঠানিকভাবে সেই ধর্ম প্রচারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই ধর্ম প্রচারকদের ওপর থেকে আস্থা সরিয়ে নিয়ে তিনি বিষয়টাকে ডেলিভারেটলি, তিনি ইন্টেনশনালি বলছেন, কনসিয়াসলি বলছেন, এবং মানুষের ওপর থেকে এই আস্থাটা এই প্রতিষ্ঠানের ওপর থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে। ঠিক, আমি একদিকে এখানে সঞ্জয় শাস্ত্রীও রয়েছেন, কিন্তু প্রায় 38,000 মানুষ এই মুহূর্তে ভোট দিয়েছেন। জবাব চাই বাংলাতে এই মুহূর্তে 38,000 মানুষ। এই মুহূর্তে আমি প্রশ্ন করেছিলাম, হারের ভয়ে শুভেন্দু অধিকারীকে টার্গেট, ভারত সেবাশ্রমকে টার্গেট, ইসকনকে টার্গেট, রামকৃষ্ণ মিশনকে টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে এই মুহূর্তে 91% মানুষ বলছেন, এই মিটারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্পিডোমিটারে 51% মানুষ, 91% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 9%। ইউটিউবে এই মুহূর্তে 94% মানুষ, রিপাবলিক বাংলা এই মুহূর্তে 94% মানুষ এই মুহূর্তে বলছেন হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যে কথাটা অরিত্রিক বলল, মমতা বন্দ্যোপাধ্যায় খুব কনসিয়াসলি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে, শুভেন্দু অধিকারীকে পর্যন্ত টার্গেট করছেন। এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে কত শতাংশ মানুষ? 38,000-এর মধ্যে 85% মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই টার্গেটটা একদম কনসিয়াসলি, একদম মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয় আগে থেকে পেয়েছেন বরিষ্ঠ রাজনীতিবিদ, এবং এটা স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করছেন। এটা আপনাদের কথা। এবার আমি আবার ফিরে যাই, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন আমার সঙ্গে, কিন্তু সঞ্জয় শাস্ত্রী মহারাজ আপনার অনুমতি নিয়ে আমি মহন্ত, আমাদের অত্যন্ত পরিচিত মহন্ত আদিত্যনাথ বা যোগী আদিত্যনাথ, তিনি আজ উত্তরপ্রদেশে দাঁড়িয়ে আমাদের যেভাবে আক্রমণ হচ্ছে আমাদের সনাতন সংস্থাগুলো তা নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছেন, এবং উত্তরপ্রদেশে বলেছেন বাংলার কথা, যে বাংলায় দেখুন এই জিনিস হচ্ছে, আমি এখানে উত্তরপ্রদেশে হতে দেব না। একবার দেখি যোগী আদিত্যনাথ কি বলেছেন। टीएमसी के लोग क्या बोलते हैं? कहते हैं इस साधु संतों को मार के भगा देना चाहिए। क्या आप इसको स्वीकार करेंगे क्या? अरे कहां से सब ये मारीच और सुभाव आ गए हैं जो विश्वामित्र की यज्ञ साधना को विध्वंस करना चाहते हैं। সঞ্জয় শাস্ত্রী, পালঘরের ছায়া কি বাংলায়? মানে যেভাবে যত সহজে ইসকনের মন্দিরে ঢুকে পড়ে রেড করা যায়, যত সহজে রামকৃষ্ণ মিশন আশ্রমে ভাঙচুর চলে, তারপরে গ্রেপ্তারি, মুখ দেখানো গ্রেপ্তারি, নামকে বাস্তে গ্রেপ্তারি, এবং তারপরে সাধুদের বিরুদ্ধে মামলা করা যায়, এটা কি অন্য জায়গা হলে সম্ভব? অন্য কোনো ধর্মীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই কাজগুলো করতে পারবে এবং এত সহজে পার পেয়ে যেতে পারবে? নমস্কার। প্রথম বিষয়টা হচ্ছে, বাংলায় যারা নিজেদেরকে সনাতনী বলতে ভালোবাসে, যারা নিজেদেরকে সনাতনী বলতে গর্ববোধ করে, যারা সনাতন ধর্মের আবাহমানকালের ধারক বাহক, বাংলার ভারতবর্ষের সন্ত সমাজ, যারা দেশ ছাড়ে বেশ ছাড়ে জীবদ্দশায় নিজের জীবাত সাধ্য করে একমাত্র ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে ঘর ছাড়ে, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দাগিয়ে দিচ্ছেন যে এই সাধু রাজনীতি, আমি এনাকে সাধু বলে মানি না, এটা কি একটা মুখ্যমন্ত্রী করতে পারেন? এটা কি একটা মুখ্যমন্ত্রীর অধিকারের মধ্যে বর্তায়? এটা কি ইমামদের ক্ষেত্রে হয়? আমি এই ইমাম বলে মানি, আমি আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি পালঘর যেন বাংলায় হাতছানি দিয়ে ডাকছে, পালঘর যেন লালগোলা লোক এক্সপ্রেসে লালগোলাতে চড়ে আসছে বাংলার সাধু সন্তদের হুঁশিয়ারি দিতে। কেন বলছেন? বাংলার মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তিনি বলছেন এই জেলায় আমরা 70% আর হিন্দুরা 30%, 2 ঘন্টার মধ্যে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। হিন্দু সন্ন্যাসী হিসাবে যদি স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ প্রতিবাদ করেন, তাহলে কি তিনি পলিটিক্যাল পার্সন? একজন তৃণমূলের প্রতিনিধি বলছেন। না, শুধু প্রতিনিধি নন, তিনি বিধায়ক।
তিনি বিধায়ক হয়ে এই কথা জনসভা থেকে বলা যায়। এবং 5 বারে কংগ্রেসের এমপিও বলছেন যে এরকম কার্তিক মহারাজ এর আগেও বিজেপির ক্যান্ডিডেট দিয়েছিলেন। না মণিশঙ্কর বাবু, আপনি প্রথম সম্বোধন যেটা করেছেন কার্তিক বাবু, আমার ইচ্ছে ভারতবর্ষ না ইচ্ছে গেল নয়, মহারাজটা তো আপনাদের নিজেদের দেওয়া, এটা আমাদের কনস্টিটিউশন, আমাদের নিজেদের দেওয়া নয়। আপনি ভুল করছেন। অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পরে গুরু পরম্পরার মাধ্যমে। আমি খারাপ কি বললাম? আপনি অবশ্যই এটা আপনার দলের সংস্কার, আমি রাজনীতির লোক নই, কিন্তু এটা আপনার যে দলের দণ্ডমুণ্ডের কর্তৃ বলছেন ওই লোকটা একজন সর্বত্যাগী সন্ন্যাসী সম্পর্কে, অন্তত ভারতবর্ষ ভক্তিবাদের দেশ, ভারতবর্ষ সাধু সন্তের দেশ, একজন সন্ন্যাসী সম্পর্কে এইভাবে উক্তি করা যায় কি? এটা কি খুব শিষ্টাচার? না দেখুন, আমি বাবু বললাম, খারাপ কথা বলিনি, আমি বাবু বলি। কার্তিক বাবু, আসলে আপনি বলবেন আপনার দলের সংস্কারটাই জগন্নাথ মন্দিরে এরকম ভাবে পুলিশের রেড, এটা সনাতন হিন্দু ধর্মের মঠ মন্দির বলেই, আজকে হিন্দু সমাজ ঔদাসীন বলেই, আমরা কীর্তন করে খিচুড়ি খেয়ে পাতা ফেলে দিয়ে আমাদের ভক্তি শেষ হয়ে যায় বলেই আজকে এটা সুগম হচ্ছে। যদি তথাকথিত দুধেল গাইদের কোনো সংস্থায় এরকম রাতের অন্ধকারে উইদাউট ওয়ারেন্টে কোনো আইনি প্রসেসিং ছাড়াই যদি ঢুকতো, আজকে সারা বাংলা জুড়ে আগুন লেগে যেত। তাই বাংলার সাধু সন্ত ভক্তি জগৎ কোথাও না কোথাও মনে করছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। মণিশঙ্কর তো যে কথাটা বললো, আচ্ছা আরেকটা বাইট শোনাই, আপনার যত বাইট শোনাবো আপনি চিরবির। হিমন্ত বিশ্ব শর্মা সাধু নয়। না সাধু সন্তরা রাজনীতি করতে পারবেন না। আমি ভালো কথা বলছে, সাধু সন্তরা তো সাধু সন্তরা ভালো কথাই বলে। কতগুলো মুসলিমদের আপনি দেখেন, অবশ্যই না মুসলিমদের না, তারা পীরজাদা, সম্মানীয় পীরজাদা, ধর্মগুরু। আপনাদের প্রবলেমটা হচ্ছে আপনারা যতক্ষণ রাজনীতি আছে তাদেরকে ব্যবহার করবেন, তারপরে শালপাতার মতন ছুঁড়ে ফেলবেন। আমি বলছি যে এটা করবেন না। তারাও সম্মানীয় পীরজাদা, তারাও নিজেদের ধর্মের বা সম্প্রদায়ের বিভিন্ন সময়ে তাদেরকে আমরা সশ্রদ্ধে প্রণাম করি। ধর্ম নিয়ে বলে এবং আমরা বলি, গর্বিত বোধ করি, কিন্তু এর উত্তর কি দেবেন? আপনারা সীমারেখা টেনে দিয়েছেন। সাধু সন্তরা রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না, রাজনৈতিক লোকেরা ধর্ম নিয়ে কথা বলতে পারে না। ধর্ম নিয়ে গর্বিত, কিন্তু সনাতন ধর্ম নিয়ে কথা বলতে গেলে তার জন্য যথেষ্ট পড়াশোনা এবং ধর্মশাস্ত্রজ্ঞ হওয়া বিধেয়। তাদের ধর্মগত রাজনীতির লোকেরা যেমন, ধর্মীয় লোকেরা, আধ্যাত্মিক জগতের লোকেরা যেমন রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না, আপনারা দাগিয়ে দিচ্ছেন। তাহলে রাজনীতিক জগতের লোকেরা কেন ধর্ম নিয়ে কথা বলবে? হিন্দু ধর্মের কথা হলে সাধুরা রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না? আপনি যখনই একটা জিনিস, দাদা হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে প্রশ্নগুলো বাংলার মাটি থেকে তুলে দিয়ে গেলেন, এটার উত্তর আপনার কাছে আছে, একবার শুনে নিত হিমন্ত বিশ্ব শর্মা কি বললেন। हमें नया बंगाल बनाना है, हमें स्वामी विवेकानंद का बंगाल बनाना है, गुरुदेव का बंगाल बनाना है, श्यामा प्रसाद मुखर्जी का बंगाल बनाना है। हमें शाहजहां का बंगाल हमें मंजूर नहीं है। आज आप देखिए, ममता दीदी रामकृष्ण मिशन को धमकाता है। ममता दीदी आज हमारे भारत सेवाश्रम को धमकाता है, लेकिन कभी ममता दीदी कोई मुल्ला और इमाम को धमकाया? जीवन में कभी धमकाया कोई मुल्ला और इमाम को? मुल्ला और इमाम को आप धमका नहीं सकते हो, अब हमारे महात्मा को भी धमका सकते हो। आपने पाप नहीं, आपने महापाप किया है। भगवान आपका विचार करेगा, आप देख लीजिए। 5 সেকেন্ড একটা কথা, আপনি 5 সেকেন্ড না, আপনি 10 সেকেন্ড। ভাষা আন্দোলনটা অসমের থেকে হয়েছিল, বাংলা ভাষাটা এই কথাটা মুখ্যমন্ত্রী, এই কথাটা বাংলা ভাষাটাকে আমাদের হতে দেয়নি, বাংলা দিকে বিতাড়িত করেছিল এই অসম থেকে। আমার কিছু বলার নেই, আমার সময় শেষ, কিন্তু আমার কিছু বলার নেই। এই বিতর্কটা চলতে থাকুক। হিমন্ত বিশ্ব শর্মা বললেন যে ভাষায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সাধু শুধু নয়, একটি সংঘের অধ্যক্ষ, যে সংঘ সারা বিশ্বে রয়েছে, তাকে যে ভাষায় ধমকাতে পারলেন, আবারও বলছি কোনো নাম না করে, অন্য ধর্মের অন্য কোনো ধর্মগুরুকে এ ভাষায়
ধমক তো ছেড়ে দিন, এই টোনে কথা বলতে পারতেন। সনাতনীরা খুব খুব সহজে সব কিছু মেনে নেয় এবং সহিষ্ণুতার পাঠ যেন সনাতনীদের জন্যই। তাই জন্য কি এতটা উদ্ধত্ত দেখাতে পারছে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নটা রাখলাম, আপনারা ভাবুন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে ময়ূক, সঙ্গে থাকুন।